আসসালামু আলাইকুম। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। প্লাস একটা টপিকস দেখাবো আপনাদেরকে। যারা মার্কেট প্লেসে কাজ করছেন, হয়তোবা অনেকে কাজ পাচ্ছেন না। তাদের জন্য আসলে আমার এই আজকের সেশনটি এটা হলো আউট অফ মার্কেট প্লেস। কিভাবে মার্কেট প্লেসের বাহিরে আপনি ক্লায়েন্ট পাবেন। ২০২৬ সাল যদি আপনি র‍্যান্ডমলি ক্লায়েন্টদেরকে মেসেজ করেন, আপনি কখনো ক্লায়েন্ট পাবেন না। একটু চিন্তা করে দেখেন এখন আগের মতো জাস্ট আপনি যদি এরকমভাবে চিন্তা করেন, কোনো স্পেসিফিক কোনো নিশ নেই, কোনো স্পেসিফিক কোনো টার্গেটেড অডিয়েন্স নেই, কোনো কান্ট্রি নেই। র‍্যান্ডমলি যার ইমেইল পাচ্ছেন, যার ফোন নাম্বার পাচ্ছেন, তাকে আপনি মেসেজ করছেন। এইভাবে করে বর্তমান সময়ে এখন আর আপনি ক্লায়েন্ট পাবেন না। কারণ অনেকটা প্রসেস চেঞ্জ হয়েছে। কারণ এই ধরনের মেসেজ অলরেডি ক্লায়েন্টরা পায়, র‍্যান্ডমলি পাচ্ছে। তো ওরা এগুলো স্কিপ করতেছে এবং ইগনোর করছে। আমি আজকে আপনাদেরকে একটা প্রফেশন যাদেরকে আমাদের নক করা উচিত শুধু নট অনলি এই প্রফেশন না, এরকম অনেক প্রফেশন আছে। তাদেরকে আপনি স্পেসিফিক গিয়ে নক করতে পারেন। আপনার সার্ভিসটা সম্পর্কে বলতে পারেন। আর এখনকার বর্তমান সময় মেসেজগুলা এমন যেন না হয় যে আপনি ৫ বছর ধরে কাজ করেন, আপনি অমুক কাজ করতে পারেন, তমুক করতে পারেন, আপনি কাজ করে উড়ায় ফেলবেন। ওই কাজ করে এখন আর এই মার্কেট টিকতে পারবেন না। এখন তার প্রবলেম ধরে তাকে মেসেজ করতে হবে। মানে আপনাকে দিনে ৩ টা বা ৪ টা মেসেজ করতে হবে। আপনি যদি র‍্যান্ডমলি মেসেজ করেন সবাইকে ১,০০০, ২,০০০, ৩,০০০ তাহলে কেউ আপনার ওই মেসেজের রেসপন্স করবে না। আর যদি ওর প্রবলেম নিয়ে কথা বলেন তাহলে সে রেসপন্স করবে। একটু কথা বলেছি এ কারণে যে এটা একটা বেসিক নলেজ দিয়ে দিলাম। কাজ তো সবাই আমরা দেখি বা করি। কিন্তু এই বিষয়গুলা আমরা কখনো শুনতে চাই না। মানে খুব টেনে দেখার ট্রাই করি যে উনি কি করে জাস্ট আমি এটাই দেখি। কিন্তু এর আগে যে কতগুলা কথা বলে নিলাম যে এগুলা করা যাবে না। আপনারা কি করেন ওইগুলাই একটু বেশি করে ফেলেন। তো চলেন আমরা এখন দেখাই কথা না বাড়িয়ে। তো ১ম এ আমি আপনাদের জন্য একটা লিস্ট ক্রিয়েট করেছি। আ এটা আমি দেখাবো আজকে কিভাবে আপনি ডেন্টিস্টদেরকে খুঁজবেন। আ একজন ডেন্টিস্ট আপনার ক্লায়েন্ট হইতে পারে। আমি কি বলছি? একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করা। মানে কাদেরকে টার্গেট করে আপনি হান্টিংটা করবেন। আপনি যদি র‍্যান্ডমলি কালকে বিজনেসম্যান, কালকে ডেন্টিস্ট, কালকে মানে আপনার রেস্টুরেন্ট ওনার, আপনাকে মনে রাখতে হবে আমি স্পেসিফিক ধরে ওদেরকে মেসেজ করব। আমি যদি র‍্যান্ডমলি একটা লিস্ট বানাই এরকম করে তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনি চেঞ্জ করেন। আপনি আজকে ২ দিন ধরে ডেন্টিস্টদেরকে মেসেজ পাঠান। এখান থেকে এটাকে বলা হয় A/B টেস্টিং। যারা একটু অ্যাড রান করে তারা এই জিনিসটা ভালো বুঝে। আউটরিচটা না একটা এবি টেস্টিং এর মতো হয়ে গিয়েছে। এটা আগের মতো নাই। আপনি যদি জাস্ট র‍্যান্ডম মেসেজ করলেন আর এখান থেকে মেসেজ আসা শুরু হবে। ব্যাপারটা এমন না। এবি টেস্টিং করতে হয়। মানে কাদেরকে আমি কি ধরনের মেসেজ পাঠাচ্ছি, আর কোন ডিপার্টমেন্ট থেকে লোকদেরকে মেসেজ পাঠাচ্ছি, সেটার মধ্যে কম্প্যারিজন করে একটা মেসেজ লিখে তারপর পাঠাইতে হয়, তারপর বুঝতে হয়। তো এরকম করে আপনি যদি মাসে বা সপ্তাহ ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে একটা ক্লায়েন্ট অ্যাচিভ করতে পারবেন। আসলে আমাদের অধিকাংশ মানুষ কি হয় এই ধৈর্যটা থাকে না যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য না একটু টাইম দেয় না। আমি একটু কথা বেশি বলতেছি কারণ কেন? আমরা অধিকাংশই মানুষরা একটু কাজ জানি বা একটু বুঝি। কিন্তু ক্লায়েন্ট না থাকলে না আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে। ধরেন আপনি খুব ভালো কাজ জানেন, আপনি ৭ বছর ধরে জবেই করছেন। কিন্তু কোনদিন আপনি Fiverr, Upwork এর কথা বাদই দিলাম। আপনি বাহির থেকেও ক্লায়েন্ট আনা কোনদিন ট্রাই করেন নাই। তাহলে ব্যাপারটা কেমন হলো না? যে আপনার জব করেন না, আপনাকে তো জব করতে কেউ বারণ করে নাই। আপনি ১০টা থেকে ৭টা পর্যন্ত জব করতেছেন। বাকি সময়টায় আপনি কি করতেছেন? আর কত স্কিল ভাই শিখবেন? আপনি তো অনেক স্কিল শিখে ফেলছেন। আপনার সেলারিও একটা মাশাআল্লাহ আছে। কিন্তু আপনি এখন বাকি টাইম গুলাতে ক্লায়েন্ট হান্টিং এ আপনার টাইম দিতে হবে। যদি আপনি মনে করেন ১ মাস যদি যারা জব করতেছেন যে সেক্টরে ভালো কাজ জানেন, তারা যদি ১ মাস জাস্ট অনলি সা স রাত ধরেন ৮টা থেকে ৩টা ২টা রাত পর্যন্ত যদি আপনি হান্টিং করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা কি জানেন? আমরা কখনো ওই জায়গা ট্রাই করি না। মানে হান্টিং করার জন্য। তো আমি আসলে এই ভিডিওটা আজকে তৈরি করতেছি তাদেরই জন্য, যারা অলরেডি স্কিল গ্যাদার করে ফেলেছেন। আবার এটা নতুনরা দেখবেন না। যারা এখনো স্কিলই গ্যাদার করেন নাই কিন্তু হান্টিং করার জন্য পাগল হয়ে আছেন। তাইলে হবে না। এখানে আবার করতে পারেন যারা একটু ভালো ইংলিশ কমিউনিকেশন করতে পারেন, ভালো স্কিল মানে টুকটাক জানেন বলতে পারেন যে হ্যাঁ, আমি কাজ করব না, আমি অন্য কাউকে দিয়ে আসলে কাজটা করাবো। আমি শুধু ক্লায়েন্টটাকে ম্যানেজ করব। ওটা দিয়েও কিন্তু হবে। বর্তমান সময়ে বললাম না যে ফ্রিল্যান্সিং করলেই হবে না, আপনাকে আউটসোর্সিং টাও ভালো থাকতে হবে।
তাহলে আপনি গেইনার। এখানে ফ্রিল্যান্সিং মানায় ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে যে খাটনি করা, মানে সারাদিন আমি খাটতেছি, হ্যাঁ, কিন্তু দিন শেষে আমার ইনকাম হচ্ছে না, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে। আপনারা খাটলে হবে না। এখন 2026 সালে ভাই, এই সময়টা যদি শুধু খাটেন, সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকেন, তাহলে হবে না। আপনাকে বুঝতে হবে আমি স্মার্ট ওয়াইতে কিভাবে মানুষ মেনটেন করে আমার ইনকামটা বাড়াতে পারতেছি, নিজেও রিল্যাক্স থাকতে পারতেছি, এবং ইভেন ফ্যামিলিকেও আমরা সময় দিতে পারতেছি, এরকম ভাবে ফ্রিল্যান্সার হইতে হবে। এখন আপনি টানা ধরে কাজ করতেছেন, কোমর টোমর ধরে গেছে, অবস্থা পুরাই খারাপ, এইভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং করবেন, একটা লিমিটেশন টাইম রাখেন, একটা ফ্রিডম টাইম নেন, একটা চাপ নিয়ে আসলে কাজ করলে এই বর্তমান সময় কিচ্ছু করতে পারবেন না। এটা আমার জানা, আমি কাজ করতেছি, এই জন্য আপনাদেরকে এটা সাজেশন করি। এখন চলেন আমরা প্রথমে, আমি আগেই বলেছি, একটা প্রথমে সিলেক্ট করতে হবে একটা নিশ, মানে কাদেরকে টার্গেট করবেন। তো আমি প্রথমে চুজ করেছি কিভাবে ডেন্টিস্টদেরকে টার্গেট করে আপনি ক্লায়েন্ট অ্যাচিভ করবেন। তো আমি ডেন্টিস্ট টার্গেট করতেছি। টু ফাইন্ড এ ডেন্টিস্ট, দেখেন ডেন্টিস্টরা থাকে কোথায়? ওদের কিছু ডিরেক্টরি সাইট আছে। ডিরেক্টরি সাইট হয়তোবা অনেকে বুঝবেন না। যেমন স্পেসিফিক ওদেরকে ওই জায়গাতেই পাওয়া যায়। এখানে অন্য কাউকে আর পাবেন না। এখানে আপনি ওই যে প্লাম্বার, লকস্মিথ এই ধরনের লোকদেরকে পাবেন না। অধিকাংশই ডেন্টিস্টরাই ওইখানে থাকে। ওদের জন্য আলাদা একটা সাইট বানানো থাকে। ওরা কি করে? ওরা যখন ডেন্টিস্ট, ওরা এখানে নিজেকে এপ্লাই করে। মানে একটা প্রোফাইল বানায়। ওই প্রোফাইল বানালে কি হয়? অন্যরা যদি ওই সাইটগুলোতে যায়, তখন সার্চ করলে ওই ডেন্টিস্টটাকে খুঁজে পাওয়া যায়। আমরা মূলত এই কাজটাই করব। এরকম কিছু সাইট আমি দেখাবো। ডিরেক্টরি বলতে পারেন বা লিস্টিং সাইট বলতে পারেন। ওইগুলোর মধ্যে মূলত আমরা ডেন্টিস্টদেরকে খুঁজে বের করব। তো প্রথমে আমি চলে যাব এটাতে, কপি পেস্ট, এটা। তো এর একটা সাইট, আমি যদি যাই, প্রথম যেটা আসছে এটাই, এডিএ লেখাই আছে এটা। আমি ক্লিক করি, ভিতরে যাব। আচ্ছা, এটা যদি প্রবলেম করে একটা ভিপিএন ব্যবহার করবেন, হ্যাঁ, একটা ভিপিএন আছে, আমি ভিপিএনটা দিচ্ছি, আরবান ভিপিএন এক্সটেনশন, এটা ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য বেশি সুবিধা হবে। এনাবল নাও, এনাবল, ওকে ফাইন। আর কিছু করতে হবে না, কিছু করতে হবে না, ওকে। আমি এটা অন করি। আচ্ছা, এখন ভিপিএন ছাড়া হবে না, কারণ আপনি ইউএস এর ক্লায়েন্ট খুলছেন, আপনি ভিপিএন ছাড়া বাংলাদেশ থেকে তো এই ধরনের ডিরেক্টরি গুলোতে আপনি ঢুকতে পারবেন না। আমি একটু এটা ইউনাইটেড স্টেট করে দিই, অন করে দিলাম। এখন দেখবেন আমি যেতে পারবো, সমস্যা নাই। দেখেন, বুম, চলে গেছে। ওকে, এখন আমাকে বলতেছে, আমি কি বলছি, একটা স্পেসিফিক অ্যাড্রেস, আপনি কোন ধরনের লোকদেরকে টার্গেট করবেন। দেখেন, ইউএসএ কিন্তু অনেক বড় জায়গা, যেমন নিউ ইয়র্ক আছে, দালাস আছে। দালাস কিন্তু একটা সিটি, ছোট জায়গা। তো নিউ ইয়র্ক কিন্তু একটা স্টেট বলতে পারেন। তো স্টেটের ভিতরে আপনি অনেকগুলো সিটি পাবেন। আমি যদি এখানে নিউ ইয়র্কে যাই, আচ্ছা নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কে যাই, তো আমি দ্য সিটি অফ, আমি লিখবো সিটি অফ নিউ ইয়র্ক, ধরেন আমি এদেরকে খুঁজতেছি, নিউ ইয়র্ক লিখলাম। দেখেন এখানে সকল সিটিগুলা আমার এখানে চলে আসবে। আমি যে সিটি, নিউ ইয়র্কের সিটিগুলো দেখতে চাই, যে এটার ভিতরে কি কি সিটি আছে, এগুলো আমি দেখতে পারবো এখানে। সকলগুলো সিটি এখানে দেখতে পারবো। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে ছোট ছোট সিটি দেখছেন, এইগুলা, এগুলা খুঁজতে পারেন, এগুলা। বা নিউ ইয়র্ক লেখেও, নিউ ইয়র্ক একটু বড় হয়ে যায়। হ্যাঁ, আমি এটা লিস্ট নিচ্ছি, এটা লিস্ট নিলে ভালো হয়। লিস্ট খুঁজে পেলে খুব সুবিধা হয়। লিস্টটা বের করি, লিস্ট লাগবে আমাদের। আমাদের লিস্ট গুলো লাগবে, হ্যাঁ, লিস্ট গুলো হলে সুবিধা হয়। এই যে এইগুলো হলো লিস্ট নিউ ইয়র্কের ভিতরে, এগুলা মানে স্পেসিফিক জায়গাগুলোতে খুঁজলে আপনার বেশি সুবিধা হয়। নিউ ইয়র্ক তো নিজে একটা সিটি, তার মধ্যে সিটি আছে, যেমন ধরেন ঢাকা একটা সিটি। তো ঢাকার মধ্যে তো উত্তরা, গুলশান, বাড্ডা, বনানী আছে। এখন আপনি যদি শুধু ঢাকা সিলেক্ট করেন, তাহলে তো কত বড় এরিয়া হয়ে যাচ্ছে। আমি স্পেসিফিক চাচ্ছি ওই এরিয়াতে কাজ করব, এমন আর কি। আবার যদি মনে করেন না আমি ঢাকার মধ্যে হয়ে কাজ করব, তাহলে আপনি ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। আমি এখানে নিউ ইয়র্ক দিতে পারি। তো নিউ ইয়র্ক দিয়েও কাজ করা যাবে, ব্যাপারটা এমন না, মানে একটু ব্রড হয়ে যায়, একটু বড় হয়ে যাচ্ছে আর কি, জিপ কোড। আপনি অ্যাড্রেস দিলেন, জিপ কোড দিলেন, এটা নিউ ইয়র্কের জিপ কোড, এটা কপি করে আমি যদি এখানে বসাই, এখানে বসাই, যে এখানে ফাইন্ড ডেন্টিস্ট চাপ দিই, এখন দেখেন এখানে ডেন্টিস্টটা বের হবে, ডেন্টিস্টের লিস্ট চলে আসবে। এই দেখেন ডেন্টিস্ট লিস্ট চলে আসছে, বুম। মানে নিউ ইয়র্কে যত ডেন্টিস্ট আছে, দেখেন এখানে পুরো ডেন্টিস্টের লিস্ট চলে আসছে, দেখছেন খেয়াল করে, ডেন্টিস্টের লিস্ট চলে আসছে। দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ফাইবার আপওয়ার্কে কারা আমাদের অর্ডার করে জানেন? বেশিরভাগ দেখবেন যারা সার্ভিস হোল্ডার, মানে সার্ভিস দেয়, তারাই মূলত আমাদেরকে ফাইবার আপওয়ার্কে অর্ডার করে।
আর বেসিক্যালি হলো কিছু এজেন্সি থাকে থার্ড পার্টি, তারা আমাকে অর্ডার করে। কিন্তু প্রবলেমটা কি জানেন? আমাকে আপনাকে না কখনো এই ধরনের ক্লায়েন্ট অর্ডার করে না। কারণ আমরা একটা থার্ড পার্টির আন্ডারে পড়ে যাই। এজন্য আমাদের পেমেন্ট অনেক কম আসে। অনেক সময় আমরা বলি না যে, "কেন আপনার পেমেন্ট এত কম আসে?" যে কেউ $50 এর কাজ করে, কেউ $500 নিচ্ছে। এটা ডিপেন্ড করে আপনি ক্লায়েন্টটাকে কিভাবে আসলে নিচ্ছেন। তো ওটার উপর বেস করে। তো দেখেন আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে অনেকগুলো ডক্টর আছে। দেখছেন খেয়াল করে? ধরেন আমি এইটার ডিটেইলস দেখতে চাচ্ছি। এখানে আমি ক্লিক করব। আমি যে ক্লিক করি এই যে দেখেন এখানে তারপর ডিটেইলস আমার লাগবে তার কনট্যাক্ট নাম্বার। ভাই আমার এখানে কনট্যাক্ট নাম্বার লাগবে আর কিচ্ছু না। হ্যাঁ? কনট্যাক্ট নাম্বার লাগবে। তার এখানে কি আছে? তার এখানে দেখি তার এখানে কি আছে? তার নাম্বার-টাম্বার নিতে পারি কিনা? আমার তার নাম্বারটা লাগবে। শুধু ডাক্তার হলে তো হবে না। তার নাম্বারটা লাগবে। নাম্বার না নিলে তো আমি শুধু সার্চ করে লাভও হবে না। ওটা দেখি তো। এই যে দেখছেন? ওর প্রোফাইলটা দেখছেন কত সুন্দর সাজানো? এই দেখেন এই যে কল নাও। এই যে তার একটা ওয়েবসাইট মনে হয় আছে। দাঁড়ান দেখি তার একটা ওয়েবসাইট আছে দেখছেন? এই যে দেখেন পেয়ে গেছি। দেখছেন? তার ওয়েবসাইটটাও পেয়ে গেছি। তার একটা ওয়েবসাইট আছে। দেখছেন? তার একটা ওয়েবসাইটও আছে। এখন এইটাই হলো আপনার আসল ক্লায়েন্ট। দেখেন তার একটা নাম্বারও আছে। দেখছেন? খেয়াল করে নাম্বার আছে। আমি যদি তার ওয়েবসাইটে দেখি কেমন ট্রাফিক আছে, আ ওভার সাজেস্ট গেলে আপনি দেখতে পারবেন ওয়েবসাইটটা আসলে কেমন ট্রাফিক থাকে। মোটামুটি ২,১০০ টা ট্রাফিক আছে। এখানে ভালো। তো বেশিরভাগই ইউএস এর লোকরাই থাকবে কারণ এটা তো ইউএস এরই সাইট। আর যদি আমি ওর একটা মেইল দেখতে পাচ্ছেন এখানে তাকে মেসেজ করা যায়। তো আমি যদি মেসেজ না করি সে ওয়েবসাইটের মধ্যে এই যে কল নাও, আমি কল নাও দেখে এই যে তার নাম্বার দেখছেন? নাম্বার পেয়ে গিয়েছি। দেখেন আমি কিন্তু একটা স্পেসিফিক একটা ডেন্টিস্টের নাম্বার কিন্তু বের করে ফেলেছি। দেখছেন? খেয়াল করে? তো এখানে ব্যাপারটা এমন না যে এই নাম্বারটার মাধ্যমে কল করলে সে রেসপন্স করে ফেলবে। মানে আপনি নক করেছেন, আপনাকে সাথে বলে দিবে যে, "হ্যাঁ, ভাই আমি কাজ করতে চাই।" না, ব্যাপারটা আসলে এমন না। এটা ডিপেন্ড করে তার ওয়েবসাইটটা দেখবেন। তার কি প্রপার কোনো ওয়েবসাইট আছে কিনা। এটা আপনারা ভালোভাবে দেখে নিবেন যে তার ওয়েবসাইট আছে কিনা। এখন আপনি দেখলেন তার ওয়েবসাইটটা কি অফার দেওয়া যেতে পারে? আমরা একটু ক্লিয়ার করে বলি। ১ম এ যেকোনো ক্লায়েন্ট দেখলে মানে আপনি যে সার্ভিসটা জানেন এটাই যে ওরে অফার করতে হবে ব্যাপারটা এমন না। আমরা আসলে এই জিনিসটা বুঝি না। আমি আসলে এই ভিডিওটা বানালাম এই কারণে যে আমরা অনেক YouTube এ ভিডিও দেখি বা অনেক জায়গায় অনেক কিছু দেখি। আমরা কি করি যেকোনো একটা ক্লায়েন্ট আসলে না যে ডিরেক্টলি আমরা তাকে আমরা যেটা জানি সেটা অফার করি। এখন তার ভাই YouTube চ্যানেল দরকার নেই। আপনি তার YouTube চ্যানেল অফার করতেছেন। দরকার নাই তো। সে তো YouTube চ্যানেল প্রয়োজন পড়তেছে না। কেন? বুঝতে হবে তার কোথায় ল্যাকিংস, তার কোন জায়গাটা এখন পর্যন্ত সে অর্গানিক ভাবে গ্রো করতে পারছে না। আপনাকে ফাইন্ড আউট করতে হবে ১ম এ তার ওয়েবসাইটে আপনি যখন গিয়েছিলেন, ওইখান থেকে আপনি কেমন ডিজাইন বা কেমন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। যখন দেখলেন তার ওয়েবসাইটে যাওয়ার পর সে এখানে কোনো ডিজাইন বা স্ট্রাকচার তেমন ভালো কিছু দেখেন নাই। মানে টোটালি খারাপ আপনি দেখতে পাচ্ছেন। যে তার ওয়েবসাইটটা অন্যান্য যারা ডেন্টিস্ট আছে যে এরিয়াতে ব্যবসা করতেছে, আপনি যদি তার এরিয়াটা দেখেন, এই এরিয়া ব্যবসা করতেছে। এরিয়ার অনুযায়ী যারা আছে, যারা ডেন্টিস্ট আছে আপনি তাদেরকে দেখবেন যে নিউ ইয়র্কের ভিতরে তো আরো লোক আছে। তারা তো ব্যবসা করতেছে। তো নিউ ইয়র্কের ভিতরে আরো কিছু স্পেসিফিক জায়গা থাকবে সেখানেও দেখবেন মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। যেমন এই জায়গায় দেখেন পুরোটা নিউ ইয়র্কের মধ্যে পড়তেছে। তো তাকে এই জায়গায় আমি যদি একটু দেখাই তার জায়গাটার নামটা কি? এখানে লিখা এই যে দেখবেন এই যে গার্মেন্ট ডিস্ট্রাক্ট আচ্ছা দাঁড়ান। গার্মেন্ট ডিস্ট্রাক্ট এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন, দেখেন ম্যানহাটন দেখছেন? ম্যানহাটনের জায়গায়। নিউ ইয়র্কের ভিতরে একটা ছোট জায়গা ম্যানহাটনের জায়গা। এই জায়গাতে আপনি সার্চ করবেন যে ডেন্টিস্ট ম্যানহাটন। এক্সাম্পল কারণ ক্লায়েন্ট কিন্তু এই জায়গাতে কাজ করতেছে বা মিড টাউন সাউথ নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, গার্মেন্ট ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতেছে। এই জায়গাগুলোতে কাজ করতেছে। আপনি এইগুলা লিখে সার্চ করবেন Google এর মধ্যে। যেমন আপনি লিখলেন যে ডেন্টিস্ট, ডেন্টিস্ট ম্যানহাটন লিখলাম। ম্যানহাটন লিখলেন। লেখার পর দেখলেন যে এখানে যারা নিউ ইয়র্কের ভিতরে আছে এই যে এইগুলা, তাদের বর্তমান অবস্থা কি? তাদের ওয়েবসাইটটা কেমন? দেখেন অফার করে বসে আছেন, তাদের ওয়েবসাইট ঠিক নাই। তাকে অফার করলেন তোমার আমি এসইও করে দেব। মানে ব্যাপারটা কি? এখানে তো এসইও অফার করে কোনো লাভ নাই। আগে অফার করতে হবে প্রপার ওয়েতে ওয়েবসাইটে প্রবলেমটা সলভ করার জন্য। এখন বলতে পারেন আমি তো ওয়েবসাইটে কাজ পারি না। এখনকার জেনারেশন যদি আপনি ভাবেন যে আমাকে সকল কাজ জানতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি টিম বানাবেন। আপনি অনলাইনে অনেক লোক আছে ভাই কাজ পাচ্ছে না। আপনি শুধু কাজ ম্যানেজ করবেন। আপনার দরকার নাই এখানে এ ধরনের কাজ করার জন্য। জাস্ট আমরা যে কাজটা করব অনলাইনে জাস্ট নরমালি আপনি
জাস্ট ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট করে তার প্রবলেমটা বের করবেন। এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে প্রবলেম দেখতে পারেন, এখানে অনেকগুলো প্রবলেম দেখতে পাচ্ছেন যে দেখুন তার ওয়েবসাইটের ডিজাইন সুন্দর নাই। তাহলে এখন তাকে আপনি হান্ট করবেন ওয়েবসাইট ডিজাইন ক্রিয়েট করার জন্য, যে একটা প্রপার ওয়েতে সে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারে। এখন বলতে পারেন আমি তো ওয়েবসাইট ডিজাইন করি না, তা আমি কেন ওয়েবসাইট ডিজাইনের জন্য ওকে বলবো? দেখেন, আপনি ওয়েবসাইট ডিজাইন করেন না সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো ওর এই প্রবলেমটা সলভ করতে হবে। কিন্তু আপনি এটা না জেনে আপনি ওরে এসইও এর জন্য এপ্লাই করতে বললেন। তো এখানে এসইও এপ্লাই করলে তার লাভ হবে কি? তার ওয়েবসাইটটাই ঠিক নাই। অন্যরা ভালো পারফরম্যান্স করতেছে, ওয়েবসাইট ভালো করে, কিন্তু তার এখানে সমস্যা। আপনি কি করবেন? দরকার হলে আপনি একজন ডেভেলপার হায়ার করে বলতে পারেন যে, "আচ্ছা, এই ওয়েবসাইটটা বানাতে কয় টাকা খরচ হবে?" যখন আপনি তার সাথে ডিল হবে, হ্যাঁ? ওয়েবসাইট ডিজাইনটা সে আপনাকে যদি কখনো কাজ দেয়, তখন তাকে হায়ার করে ধরেন সে বলল, "ভাই আমাকে $200 পেমেন্ট করতে হবে।" তখন আপনি ক্লায়েন্টকে $400 বলেন। সিস্টেমটা আসলে এমন। আমরা কি করি? যেমন আমি যদি ধরেন একটা ক্লায়েন্ট যখন আসে, আমি কখনো বেসিক্যালি আমারটাই অফার করি, ব্যাপারটা এমন না। আমি সবসময় চেষ্টা করি তার প্রবলেমটা নিয়ে কাজ করার জন্য। সেটা হোক যেকোনো প্রবলেম। হয়তোবা তার ভিডিও সমস্যা, Facebook এর সমস্যা, YouTube এর সমস্যা, ওয়েবসাইট সমস্যা। সেটা নিয়ে কিন্তু আমি তাকে সার্ভিস দিচ্ছি। এখন আমি কি করব? এটাতে গিয়ে আ আমি একটা অফার পাঠাবো। সুন্দর করে একটা কভার লেটার লিখবো যে, আমার আপনার ওয়েবসাইটটা আমি দেখেছিলাম। সেটা মনে হয় না যে আ ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি বা ওয়েবসাইটের UI, UX অনেক সুন্দর। তেমন কিছু দেখতে পাইনি। আপনার কম্পিটিটর এর চেয়ে ভালো করছে। আপনি চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তাহলে আপনার পারফরম্যান্সটা ভালো হবে। এইরকমভাবে কথা বলতে হবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড দেখলেন, না ওয়েবসাইটটা মোটামুটি ঠিক আছে। কিন্তু ওয়েবসাইটটার মধ্যে না তেমন ট্রাফিক নাই। যে আমি চেক করে দেখলাম যে এখানে অর্গানিক কোনো ট্রাফিক পাচ্ছি না। এখানে কোনো কিওয়ার্ড ধরেন র‍্যাংক নাই। হ্যাঁ? অর্গানিক কিওয়ার্ড র‍্যাংক নাই। এগুলা যখন দেখলেন, তখন বুঝলেন না তাহলে তো ওয়েবসাইটটাকে এসইও করা খুবই দরকার। এখন আপনি তাকে এসইও অফার পাঠান। এবার দেখলেন না সে মোটামুটি এসইও তে সে র‍্যাংক করতেছে। সে মোটামুটি অর্গানিক ট্রাফিক পাচ্ছে। তাহলে এইখানে তাকে আর এই ধরনের অফার করে মানে আর দরকার নেই। আমার কাছে মনে হয় যে অলরেডি র‍্যাংক আছে, সে অলরেডি ট্রাফিক পাচ্ছে। তাকে আপনি আর কি অফার করবেন ভাই? সে তো এমনিই র‍্যাংক। এখন বরঞ্চ তাকে এটা অফার করতে পারেন, যখন আপনি দেখলেন আ ওর ওয়েবসাইটটা বা ওই ক্লায়েন্ট সে Google এ এড চালায়। তখন বুঝতে পারলেন না, এটা তো আসলে ঠিক না। সে Google এ কেন এড চালাবে? আমি যদি একটু কপি করি দেখবেন যে অনেক সময় কি হয়, এই কোম্পানিরা সে Google এ এড চালায়। টাকা খরচ করে এড চালায় ওরা। তো যখন দেখলেন না সে এড-টেড চালাচ্ছে না, দেখেন তার কিন্তু তেমন পেজ ইনডেক্স নাই। এটা যারা এসইও করেন তারা ধরতে পারেন। এতগুলা পেজ ক্রিয়েট করেছে, ইনডেক্স আছে মাত্র ৩ থেকে ৪ টা পেজ। তো এটাও কিন্তু একটা ল্যাকিংস তার। তো আপনি যখন দেখলেন যে তার কম্পিটিটররা Google এ এড চালাচ্ছে, তো সে এড চালায় না। ব্যাপারটা এমন না যে আমি Google এড এর জন্য ওকে আবেদন করে ফেলবো। ব্যাপারটা এমন না। যে তাকে এসইও এর জন্য আপনি হেল্প করতে পারেন। এসইও টা করলে কি হবে? Google Ads এর টাকাটা খরচটা কমে আসবে। ক্লায়েন্ট যদি Google Ads চালায়, তাকে Google Ads না চালিয়ে বলবেন যে ইনস্ট্যান্ট সেল এর জন্য Google Ads ভালো, কিন্তু লং টার্ম এর জন্য বেস্ট হলো এসইও, তুমি এসইও করতে পারো। আর যাদের ধরেন জিএমবি নাই, তাদেরকে আপনি বলতে পারেন আমি তোমার ওয়েবসাইট দেখেছি কিন্তু তোমার নিজের পার্সোনাল কোনো জিএমবি দেখলাম না। তাহলে তুমি কি জিএমবি ক্রিয়েট করো নাই কেন? তো তাকে কিন্তু আপনি ওটা বলতে পারেন যে জিএমবি, তুমি একটা জিএমবি ক্রিয়েট করতে পারো। জিএমবির মাধ্যমে তুমি ভালো কল বা লিড ভালোভাবে পাবা। এখন আপনি যদি ওরে জিএমবি ক্রিয়েট না করে হেল্প না করে আপনি যদি বলেন যে তোমারে এসইও করে দিব, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আগে জিএমবি ক্রিয়েট করার জন্য অফার করেন। তারপরে জিএমবিটাকে র‍্যাংক করার জন্য অফার করেন। জিএমবিটা যদি ভেরিফিকেশন না হয় সেটার জন্য অফার করেন। সাসপেন্স সলভ এর জন্য অফার করেন। তারপর যারা Facebook এ চালাচ্ছেন, আপনার ওর Facebook টা দেখবেন। আমি যদি ওর ওয়েবসাইটে যাই, তার Facebook এ কি এড-টেড চালায় কিনা সেটাও কিন্তু দেখা যায়। আমি যদি যাই এখানে, সে কোনো Facebook এড চালাচ্ছে কিনা, আমি যদি দেখি তার কোম্পানিতে কোনো এড চালায় কিনা, তার Facebook নাই। তাহলে ওরে এই যে Facebook পেয়েছি। আমি দেখি তার Facebook এ কোনো সে এড চালাচ্ছে কিনা। তো আপনি যখন দেখলেন না তার Facebook ও তো সে কোনো এড চালায় না। তাইলে বুঝতে পারলেন যে তাকে হয়তোবা আমরা আরেকটা হেল্প করতে পারি। তাকে আমরা এটা অফার করতে পারি, তুমি পাশাপাশি Facebook Ads চালাও। Google তো র‍্যাংক করতে টাইম নিবে। দেখেন Google Ads, Facebook Ads কখন ক্লায়েন্টকে আমরা বলি করার জন্য জানেন? যখন সে ইনস্ট্যান্ট কোনো কিছু দেখতে চায়, তার প্রয়োজন। তখন আমরা তাকে অফার করি, SEO তো ৬ মাস টাইম লাগে। তুমি SEO টা করতে থাকো। আর ৬ মাস সময় শুধু তুমি এড রান করো। তারপর দেখবা আস্তে, আস্তে যখন এড রান করতেছো, তুমি এখান থেকে কিছু বেনিফিট পাবা। পাশাপাশি যখন দেখবা ৬ মাস পর দেখবা তোমার এড খরচটা কমে আসতেছে। কারণ কেন? তোমার এড থেকে আর টাকা খরচ হচ্ছে না। তোমার এসইও থেকে মোটামুটি ক্লায়েন্ট পিক হয়ে যাচ্ছে। এইটা মূলত অফার করতে হবে ক্লায়েন্টদেরকে।
তো আমি তো জাস্ট একটা ওয়েবসাইট নিয়ে দেখাইছি আপনাদেরকে। আপনাদেরকে যেকোনো কাজ করতে এরকম একটা প্ল্যান করতে হবে, হ্যাঁ? জাস্ট আমি একটা ক্লায়েন্টের ধুম করে কাজ করলাম, ব্যাপারটা আসলে এমন না। আমি যদি এখানে ওদের ট্রান্সপারেন্সি টা দেখি, এখানে যদি আপনি অ্যাবাউট এ যান, ওদের ট্রান্সপারেন্সি দেখা যায় এখানে, হ্যাঁ? এখানে দেখতে পারবেন। ট্রান্সপারেন্সি টা কোথায়? এখানে তো থাকার কথা। যদি এভাবে না পান তাহলে এটাকে কপি করেন। এটা আরো সিস্টেম আছে। এখানে Facebook লাইব্রেরি আছে। এটা কপি করেন, এটা কপি করেন, এটা ক্লিক করেন। এখানে আমি এগুলা নিয়ে আরো ক্লাস নিবো আপনাদের। প্রত্যেকটা ধরে আমি একদিন দেখাবো আপনাদেরকে। এই যে আমি যদি মাই এনওয়াইসি ডিএনডিএস এ যাই, এই যে এটা। দেখেন তার ফলোয়ারে কিন্তু নাই। দেখছেন? তার ফলোয়ার নাই। তাকে ফেসবুকের জন্য তাকে অফার করেন। তার ফলোয়ার নাই। কি একটা অবস্থা! এখন এড নাই। দেখছেন? কত সুন্দর। একটা লোকের ফেসবুক পেজ পেয়েছেন, তার ফলোয়ার নাই। তার আ রেগুলার অ্যাক্টিভিটিও তেমন ভালো না। তো এই লোকটাকে আপনি আ এখন মানে এটাকে বলা হয় কি? তাকে আপনি অফার করতেছেন উল্টাপাল্টা। তো বুঝে অফার করতে হবে। যেমন একটা ক্লায়েন্টের প্রবলেমটা ধরবেন। আসলে বর্তমান ২০২৬ একটা ক্লায়েন্ট মানে এই না যে আমি যেটা জানি সেটাই অফার করে দিব। ব্যাপারটা এমন না। বর্তমান ব্যাপারটা হলো আপনি যা জানেন তা দিয়ে অফার করলে হবে না। ওর নিড কোনটা? এখন দেখতেছেন যে হ্যাঁ, তার Facebook টা নিড হইতে পারে। কারণ কেন? সে কিন্তু দেখেন Facebook এ পোস্ট করে কিন্তু রেগুলার পোস্ট করে না। সে কিন্তু মনে হয় ট্রাই করতেছে যে গতকালও একটা পোস্ট করেছে। কিন্তু তাকে আপনি বলতে পারেন, "আমি Facebook পেজ ম্যানেজমেন্ট এর হেল্প করব তোমাকে। তোমার যে ডেন্টিস্ট যে চেম্বার আছে সেটা নিয়ে আমি রেগুলার পোস্ট করব। তোমার রোগীদেরকে নিয়েও পোস্ট করব। তোমার রিভিউ পোস্ট করব।" এগুলা নিয়ে এত সুন্দর করে যারা Facebook পেজ নিয়ে কাজ করেন তারা এটা সুন্দর করে একটা লিস্ট সাজাবেন। তারপর Facebook অ্যাডস ক্যাম্পেইন এর জন্য কি করতে পারবেন সেটার জন্য লিস্ট সাজাবেন। তারপর তাকে অফার করবেন। অফার করবেন এটা না যে আমি এগুলা করে দিব। আপনি অফার করবেন যে এই প্রবলেম গুলা পেয়েছি। এগুলা সলভ না করলে তুমি এখান থেকে অর্গানিক বা তুমি ভালো ট্রাফিক পাবা না। আমি জানি তুমি সেল করতে এসেছো বা তুমি কল বা লিড পেতে এসেছো। তো তাদের জন্য মূলত এটা। তো একটা সামারি আমি দিয়ে দিই। আমরা মূলত আজকে যে জিনিসটা করলাম সেটা হলো তাদেরকে আপনি যারা ওয়েবসাইট ভালো না তাদেরকে ওয়েবসাইটের অফার পাঠান। যারা আ আ যাদের Facebook অ্যাডস চালাচ্ছে না, যাদের Facebook এর পেজের অবস্থা খুবই খারাপ তাদেরকে আপনি Facebook এর অ্যাড এর জন্য আপনি অফার পাঠান। যাদের ওয়েবসাইটে ট্রাফিক নাই, SEO করে নাই, তাদেরকে আপনি অফার পাঠান। যারা Google এর চালায় টাকা নষ্ট করতেছে, তাদেরকে আপনি অফার পাঠান। যারা Google এর চালাচ্ছে না, যে ইনস্ট্যান্ট সেল লাগবে, SEO করতে টাইম লাগবে, তাদেরকেও আপনি অফার পাঠান। এখন অফার পাঠানো ভাই একবারে ইজি। ChatGPT এখন আছে। একটা সময় আমাদের মানে এটাকে বলা হয় যে ম্যানুয়াল ভেবে লিখতে হতো। মানে চিন্তা করে থিংকিং করে লিখতে হতো। এখন কিন্তু ওই সময়টা নেই। এখন আমরা কি করতেছি জানেন? আমরা জাস্ট অনলি ChatGPT কে বলতেছি যে, "এটা আমার ক্লায়েন্ট" দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, "এটা আমার ক্লায়েন্ট, তার ওয়েবসাইট এটা। আমি তাকে SEO র জন্য হান্ট করব।" এখন তার SEO এর মধ্যে কিছু প্রবলেম পেয়েছি। তার অর্গানিক ট্রাফিক নাই, তার মেইন কিওয়ার্ড গুলা র‍্যাংক নাই। তার কম্পিটিটর হলো এই ৫ জন। তারা অলরেডি র‍্যাংক আছে এই কিওয়ার্ড দিয়ে। এখন তাকে আমি একটা এটাকে বলা হয় হান্টিং প্রপোজাল পাঠাবো, যেন সে আমার এই মেসেজ দেখে একটা অন্তত রিপ্লাই করে। এরকম করে যখন আপনি ওকে এটা পেস্ট করবেন মেসেজটা, তখন সে কিন্তু আপনাকে দেখবেন একটা সুন্দর একটা প্রপোজাল লিখে দিবে। মানে দেখেন কত সুন্দর। এটা যদি আপনি বাংলাতেও লেখেন সে ইংলিশে লিখে দিচ্ছে। মানে আগের মতো আমাদের ভেবে আর লিখতে হচ্ছে না। মানে প্রবলেমটা জাস্ট ধরাই দিচ্ছেন ওয়েবসাইটের, তারপর সে একটা প্রপোজাল লিখে দিচ্ছে। আর এই প্রপোজালটা এমনভাবে লিখবেন, আ আ ChatGPT কে বলবেন, এটা যেন একটা সেলস প্রপোজাল না হয়, এটা যেন একটা নেগোসিয়েশন বা ডিসকাশন টাইপের প্রপোজাল হয়। যেন সে আমার মেসেজের রিপ্লাইটা অন্তত করে, এমন একটা প্রপোজাল দাও। সেলস হইলে কি হবে? ও বুঝে নিবে যে আপনি একজন এজেন্সি বা আপনি ডিরেক্টলি মানে আপনি যদি এখন এভাবে কাজ করেন, কাজ আর পাবেন না। কারণ ওরে আপনি হেল্পের জন্য মূলত পোস্টটা করেছেন। আর তেমন কিছু না। তাহলে আপনি কাজটা খুবই তাড়াতাড়ি পাবেন। এভাবে আপনি কাজ করে দেখেন ইনশাআল্লাহ আশা করি কাজ পাবেন। আমি এরকম আরো নিশ নিয়ে আলোচনা করব। যেমন আমি আরেকটা ওয়েবসাইটে দেখাই আপনাদেরকে। যেমন আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, এই যে এটাতে এটা দেখেন, এটা আরেকটা ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েবসাইট এভাবে যাবেন। গিয়ে আপনি এভাবে চেক করবেন। ঠিক আছে? এই যে এটাতে যাবেন। আপনি এটাতে যাবেন। ভাইটালসও যাবেন। কেউ ভাইটালস বলে, কেউ ভাইটালস বলে। ওকে। জাস্ট এখানে বসায় দিলাম। ভাইটালস, ঠিক আছে? দেখেন কত সুন্দর ওয়েবসাইট। দেখেন খেয়াল করে। এইখানে আপনি এখন এটা তো আর যে দেশে চাচ্ছেন। আমি আরেকটা ট্রিকস বলে দিই। আপনারা চেষ্টা করবেন কানাডা, USA,
তারপর হলো ইউকে, এগুলাতে না টার্গেট করে একটু ইউরোপ কান্ট্রিগুলোতে টার্গেট করেন। আমরা না সবাই এই ৩টা জায়গায় টার্গেট করি অলওয়েজ। কিন্তু ফিনল্যান্ড কি দোষ করছে ভাই? ওইখানে কেন চাচ্ছেন না? নরওয়ে কি হইছে? আপনি ওইখানে কেন টার্গেট করতেছেন না? সুইজারল্যান্ড কি হয়েছে? কেন এগুলা কি ক্লায়েন্ট প্রয়োজন পড়তেছে না? স্পেনের কি সমস্যা? জার্মানি কি সমস্যা? কিন্তু আমরা কি করি? শুধু একটা জায়গাতেই বসে, বসে হিট করতেছি। মানে এইখানেই সবাই। মানে এইজন্য না ক্লায়েন্টরা আমাদের মেসেজ গুলাকে তেমন গুরুত্ব দেয় না। আমাদের কাছে মনে হয় যে আপনি ৩ টা জায়গা ফলো করতে পারেন। ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন। খুবই ভালো ৩ টা জায়গা। এগুলাতে আপনি ক্লায়েন্ট পেতে খুব সাহায্য হবে আপনার। দেখি আমি নেদারল্যান্ড পাই কিনা? নেদারল্যান্ড যদি দেখি, নেদারল্যান্ডে এটা আর থাকে কিনা? এখন থাকে না। এই যে নেদারল্যান্ড দেখছেন? নেদারল্যান্ডে না, এটা নিউ ইয়র্ক বলতেছেন। নিউ ইয়র্ক নেদারল্যান্ড হলে হবে না। আসলে ওয়েবসাইটটা পুরো তো ইউএস এর, এইজন্য নেদারল্যান্ডটা তেমন কাজ করে না। নেদারল্যান্ড, নেদারল্যান্ডের ওইরকম আসে না। নিউ ইয়র্কেরটা আসতেছে। নেদারল্যান্ডের যে নিউ ইয়র্কের যে জায়গাগুলো আছে সেগুলো আসতেছে। মানে ওয়েবসাইট গুলাতে স্পেসিফিক নেদারল্যান্ড বা ওই র‍্যান্ডম মানে পুরো মাল্টিপল নাই, মানে মাল্টি কান্ট্রিতে নাই, জাস্ট ইউএস এর জন্যই ওয়েবসাইট গুলো তৈরি করা। আমি যদি এখানে ইউএস এ জাস্ট নিউ ইয়র্ক দিই, তাইলে অনেকগুলা পাওয়া যাচ্ছে। তো আমি নিউ ইয়র্কের, যখন নেদারল্যান্ডে দেখলাম, নিউ ইয়র্কের দেখলাম আছে। এই যে ধরেন একটা জায়গা দিলাম, দিয়ে আমার ডেন্টিস্ট লাগবে, জাস্ট দিয়ে আর আমি সার্চ করলাম, দেখেন ডেন্টিস্ট লিস্ট চলে আসছে। স্পেসিফিক জায়গাগুলোতে খুঁজেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো, আপনার জন্য অনেক ভালো হতে পারে। কি করাবেন আপনাকে বলতেছে, ফাইলিং করাবো আমি বলতেছি, আমি এখানে লিখলাম। জাস্ট আমি এখন ওই ধরনের ক্লায়েন্ট দেখেন, এই ধরনের ডেন্টিস্টকে আমি পেয়ে গিয়েছি। যাদের রিভিউ ভালো তাদেরকে মনে হয় না আপনি হান্ট করা দরকার, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। যাদের রিভিউ কম, মানে রিভিউ কম মানে কি, তার সে ক্লায়েন্টের অভাবে ভুগতেছে। তো রিভিউ বেশি মানে কি, সে অলরেডি ক্লায়েন্ট পায়। তো আমার কাছে মনে হয় আপনি এখন রিভিউ অল্প অল্প গুলাকে গিয়ে হান্ট করবেন, মানে এটা অল্প আছে, এটাকে গিয়ে হান্ট করেন। এবার ওরে গিয়ে আপনি নক টক করেন, ওকে পার্সোনাল আপনি নক করতে পারেন। ঠিক আছে? ওর ওয়েবসাইট, ওর ফোন নাম্বার, সকল ইনফরমেশন, তার অ্যাবাউট দেখেন, অ্যাবাউটে যান, অ্যাবাউটে গিয়ে তার এখান থেকে তাকে মেসেজ করা ট্রাই করেন। তার ডিরেকশন, যার জায়গাও আছে, সে কোথায় ব্যবসাটা করতেছে, এই যে তার নাম্বার দেখছেন, নাম্বারটা নেবেন, নিয়ে তার সাথে নক করবেন। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, আমি নেক্সট আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাও সেম একই রকম। আবার দেখা হবে অন্য একটা টপিক্সে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।